নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের 12তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য মঞ্জিল সেনের লেখা রাত্রির যাত্রী। মঞ্জিল সেন মূলত ছোটদের লেখার জন্যই বিখ্যাত। শুকতারা এবং সন্দেশ ছাড়াও বহু পত্রিকাতে লিখেছেন বহু গল্প ও বহু উপন্যাস। তিনি ভূষিত হয়েছেন নানা সম্মান ও পুরস্কার, যার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার ইত্যাদি। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প রাত্রির যাত্রী। এই পাহাড়ি অঞ্চলে ডাকবাংলোটাই যে একমাত্র ভরসা, সেটা সুখেন্দুর জানা ছিল না। নির্জন অঞ্চল, গাঁ বলতে দূরে কয়েক ঘর মানুষের বাস, গরিব পরিশ্রমী মানুষ, কিন্তু শিশুর মতো সরল। রুক্ষ পাথুরে মাটিতে বহু পরিশ্রমে তারা ফসল ফলায়, কিন্তু তাতে সারা বছর তাদের চলে না। তাই তারা বেরিয়ে পড়ে কতর খাটা কাজ। তার মধ্যে ভ্রমণবিলাসী মানুষের মালপত্তর বইবার কাজও আছে। ঘর ছেড়ে অনেক দূর চলে যায়। সুখেন্দুও একজন ভ্রমণবিলাসী। ওর আবার পাহাড়ের আকর্ষণটাই বেশি, নদী বা সমুদ্র অতটা নয়। পাহাড় যেন ওকে টানে। 2-3 বছর অন্তর ও বেরিয়ে পড়ে। এই মাঝখানের সময়টা ও টাকা জমায়। পাহাড়ে বেড়াবার টাকা। একটা সওদাগরি অফিসে কেরানির চাকরি। তার পক্ষে এই ভ্রমণের নেশাটা বড়লোকি সব বললে বাড়িয়ে বলা হবে না। এই ডাকবাংলোর কথা ও ট্যুরিস্ট গাইড বুকেইও জেনেছিল। এখানে অবশ্য রাত কাটাবে না। ডাকবাংলোর মাইলখানেক দূরে একটা রাস্তা গিয়ে মিশেছে মানালি যাবার রাস্তার সঙ্গে। সুখেন্দু যাবে সেখানে। একটা বাস ওই দ্বিমুখী রাস্তার মোড়ে রাত 9টায় আসে। ওখান থেকে যায় মানালি। ওই বাসটাই ধরবে ও। সুখেন্দু অবশ্য আগে মানালির বাস ধরতে পারত, কিন্তু ও পায়ে পায়ে অনেকটা ভেতরে চলে গিয়েছিল। নতুন জায়গায় হেঁটে বেড়াবার আনন্দই আলাদা, বিশেষ করে এইসব অচেনা অজানা পাহাড়ি এলাকায়, যেন নতুন জায়গা আবিষ্কার করা। এখানে প্রকৃতি ঘন ঘন রূপ বদলায়। চারিদিকে সবুজ আর সবুজ। সবুজের মধ্যেই কত রকম ভেদ আছে তা চোখে না দেখলে বোঝা যায় না। আবার কখনো পাহাড়ের শিখরে শিখরে শুভ্র তুষারের হীরক দ্যুতি, কখনো বা সূর্যের আলো ওই তুষারে প্রতিফলিত হয়ে পাহাড়ে যেন রঙের ঢেউ খেলে যায়। তাছাড়া কত রকম গাছগাছালি, কি তাদের রঙের বাহার! এই সব 2 চোখ ভরে না দেখলে পাহাড়ে বেরিয়ে লাভ কি? সুখেন্দু যখন ডাকবাংলোয় পৌঁছায় তখন সূর্য প্রায় ডুবুডু। পাহাড়ের পেছনে মস্ত এক সিঁদুরের থালা কিছুক্ষণ যেন থমকে গিয়েছিল, তারপর টুক করে ডুবে গেল। পাহাড়ে যখন সন্ধ্যা নামে তার রূপ আবার অন্যরকম। নিশ্চিত্র অন্ধকার, চারিদিকে নির্জনতার মধ্যে যেন গা শিরশির করা একটা নিস্তব্ধতা। সুখেন্দুর সঙ্গে অবশ্য 3 ব্যাটারির টর্চ একটা ছিল। ডাকবাংলোর চৌকিদারকে ও ট্যুরিস্ট অফিসের অনুমতিপত্র দেখালো এবং এও জানালো যে ও রাত্রিবাস করবে না, রাত 8টার বাস ধরবে। ঘন্টা 2 বিশ্রাম আর রাতের খাওয়াটার জন্যই এই ডাকবাংলোয় আশ্রয় নেওয়া। না হলে সারা রাত হয়তো উপসিয়ে থাকতে হবে। চৌকিদার যেন ভীষণ বিপাকে পড়েছে। মুখ কাঁচুমাচু করে বলল, এই সময় এখানে কেউ একটা বড় আছে, তাই বাবুকে খেতে দেবার মতো ভাড়ার তেমন কিছু নেই। সুখেন্দুর সঙ্গে অবশ্য কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা মাখন আছে। যেখানে সেখানে ঘুরে বেড়ায়, তাই সঙ্গে কিছু রাখতে হয়। কি আছে তবু জিজ্ঞেস করল। চাও থোড়া সা আলু আর 2 अंडा है। তবে আর কিছু নেই বলছো কেন? সুখেন্দু সউল্লাসে বলে উঠল, ভাতের সঙ্গে আন্ডার ঝোল দারুণ হবে। চৌকিদার মাথা চুলকে বলল, তেল নেই, দোকান ওখান থেকে অনেক দূর। সুখেন্দু একটু দমে গেল, তারপর বলল, कुछ परवाह नहीं, चावल बनाओ, उसमें आलू और अंडा छोड़ दो, मेरे पास बटर है। মনে মনে ভাবল তফা হবে। মির্চ মিলেগা? ও আবার জিজ্ঞেস করল।
सूखा नहीं है, कच्चा है। समझा समझा। চৌকিদার 32 পাটি দাঁত বের করে হাসল, বলল, मेरे घर वाले के पास जरूर होगा, बहुत डांटती है मुझे। সুখেন্দু আর না হেসে পারল না। চৌকিদারের ধারণা ওর বউ খুব কাঁচা লঙ্কা খায় বলে ওকে খুব মুখ করে। চৌকিদারের হাতে ও 10টা টাকার নোট গুঁজে দিল। চৌকিদার গরম জল করে দিয়েছিল, বাথরুমে গিয়েও স্নান করল। দূর হলো সারাদিনের ধুলো আর ক্লান্তি। ও যেন ঠিক সময় ডেকে দেয় এই বলে নরম বিছানায় ও গায়ে লেগে গেল। ঘুমিয়ে পড়েছিল বেশ গাঢ়। চৌকিদারের ডাকে ওর ঘুম ভাঙল। চোখে মুখে জল দিয়ে ও খেতে বসল। সুগন্ধি আতপ চালের গরম গরম ভাত, একটু ফেনা ফেনা, তার সঙ্গে আলু আর ডিম সেদ্ধ, তাই মাখন আর কাঁচা লঙ্কা। ফার্স্ট ক্লাস ডিনার হল। খাওয়ার শেষে ও প্রস্তুত হয়ে নিল। চৌকিদারকে বকশিস দিয়ে ও বেরিয়ে পড়ল। বেরোবার মুখে চৌকিদার একটু যেন ইতস্তত করে দেহাতি ভাষায় বলল, संभल के जाइएगा बाबू, आसमान का हालत ठीक नहीं है, और थोड़ा देख के गाड़ी उड़ी चलिएगा। সুখেন্দু হেসে ওকে আশ্বস্ত করে হাঁটা দিল। চাঁকিয়ে ঠান্ডা পড়েছে, কুচি কুচি বরফ পড়ছে মাঝে মাঝে। ও গায়ে একটা ওভারকোট আর মাথায় ফেল্টের টুপি চাপিয়েছে, নাইলে চলা কঠিন হয়ে পড়ে। পাহাড়ে এমন অবস্থাও আগেও পড়েছে, নতুন নয়, তাই খুব দুশ্চিন্তা ছিল না। মোড়ের মাথায় যখন পৌঁছালো তখন 8:35। বাস আসবে 9টায়। প্রায় 25 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। তুষার আরও ঘন হয়ে পড়ছে, সামনের কিছুই দেখা যাচ্ছে না। সঙ্গে টর্চ আছে তাই রক্ষে। ওভারকোটের কলারটাও তুলে নিল। কেটে গেল কিছুক্ষণ। হঠাৎ তুষার ভেদ করে দুটো আলোর রেখা দেখা গেল। বাস আসছে। সুখেন্দু হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9:45। বাসটা 15 মিনিট আগেই এসে গেছে। কয়েক মিনিট দেরি হলেই বাসটাও ধরতে পারত। মনে মনে নিজের ভাগ্যকে ধন্যবাদ দিল। বাসটা কাছে আসতেই ও হাত তুলল। সশব্দে ব্রেক কষে থেমে গেল বাস। সুখেন্দু দরজা খুলে উঠে পড়ল। বাসে কিন্তু লোক বেশি নেই, সিট খালি পড়ে আছে। ও দরজার ঠিক পাশেই একটা খালি সিটে বসে পড়ল। যাক, নিশ্চিন্ত। এবার ছেড়ে দিল বাস। বাসের মধ্যে মৃদু আলো জ্বলছে। সেই আলোয়ও দেখল যাত্রীরা সবাই ঘুমাচ্ছে। কেউ সিটে হেলান দিয়ে ঘুমোচ্ছে, কারো মাথা ঝুঁকে পড়েছে বুকের কাছে। কেউ আর পাশের যাত্রীর কাঁধে মাথা রেখে অঘরে ঘুমাচ্ছে। কন্ডাক্টরও তার নির্দিষ্ট আসনে বসে ঢুলছে। গাড়ির ড্রাইভার এক সর্দার ছে, মাথায় পাগড়ি। সুখেন্দুর মনে হলো স্টিয়ারিংয়ের হাত রেখে সেও যেন ঢুলছে। এই সব অঞ্চলে খুব সাবধানে বাস চালাতে। একটু অসাবধান হলেই কয়েকশো ফুট নিচের গভীর খাদে গিয়ে পড়বে বাস। কেউ বাঁচবে না। সুখেন্দুর বুকের ভেতরটা কেমন করে উঠল। ভাবল কন্ডাক্টরকে বলবে না কি ওর আশঙ্কার কথা। তখনই কন্ডাক্টর মুখ তুলে ওর দিকে তাকালো, আর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল সুখেন্দুর। দু চোখ কুটোরে ঢোকা, ফ্যাকাশে মুখ, ঠিক যেন মরার মুখ। ও তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। সহযাত্রীদের দিকেও একবার চোখ ফেরালো। ওর কি চোখের ভুল? ও স্পষ্ট মনে হলো যেন বাসের সবাই ওকেই দেখছিল। ওর দৃষ্টি ফেরাতেই আবার ঘুমের ভান করল। যে অবস্থায় ছিল ওই অবস্থায় ফিরে গেল। একটু একটু করে আতঙ্ক গ্রাস করছে ওকে। একটা অপার্থিব পরিবেশ ওকে যেন ঘিরে আসছে। বাসের সব কাঁচের জানলা বন্ধ, তাও ভেতরটা যেন হিম ঠান্ডা। জোর করেই ও বাইরের দিকে চোখ ফেরালো। হঠাৎ আকাশ পরিষ্কার হয়ে গেছে। বন্ধ হয়েছে তুষারপাত, আর ঝলমল করছে রূপলি থালার মতো মস্ত একটা চাঁদ। রাখি পূর্ণিমা নাকি? সুখেন্দু মনে মনে ভাব। তারপর আবার ভীষণ চমকে উঠল।
এ কি, বাসটা আবার সেই দ্বিমুখী রাস্তার মোড়ে এসেছে কেন, যেখান থেকে ও বাসে উঠেছিল? এটা কি করে সম্ভব? বাসটা কি একই জায়গায় চক্কর দিচ্ছে? ড্রাইভার কি রাস্তা ভুলে গেছে, না নেশা ভাঙ করে উল্টো পাল্টা চালাচ্ছে? হয়তো চোখের ভুল। নিজেকে এই বলে ও প্রবোধ দিল, নিশ্চয়ই এটা অন্য কোনো লোক, একই রকম দেখতে। ও বিদেশি বলে বুঝতে পারেনি। কাঁচের জানলা দিয়ে চাঁদের আলোয় বাইরেটা স্পষ্ট দেখা যাচ্ছিল। নানা চিন্তায় সে চট পাকাচ্ছিল মাথায়। তারপর আবারও চমকা, না, এবার আর ভুল হয়নি। বাসটা আবার সেই মোড়ের মাথায় এসেছে। ওই ঠান্ডাতেও ঘেমে নিয়ে উঠল। ওর গলা থেকে বোধ হয় কোয়ালির মতো একটা আওয়াজ বেরিয়েছিল। সঙ্গে সঙ্গে বাসের ভেতর জেগে উঠল সবাই। সকলের দৃষ্টি ওর দিকে। রক্তশূন্য ফ্যাকাশে মুখ, কোটরে ঢাকা দু চোখ যেন বরফ শীতল দৃষ্টি। জীবন্ত মানুষের মুখ নয়। বাসের সবাই, এমনকি সিক ড্রাইভারটা পর্যন্ত পেছনে ফিরে দেখছে ওকে। তারিতে তার মুখ ঢাকা, কিন্তু অবিকল এক চোখ, মরা মানুষের মতো ঠান্ডা স্থির দৃষ্টি। তারপর সবাই একসঙ্গে দুলতে লাগলো। বসে বসেই দুলছে আর কিক কিক করে হাসছে। ঐশাচিক সেই হাসি। শরীরের রক্ত যেন জল হয়ে গেল সুখেন্দু। এরা কি মানুষ না পিশাচ? বাস কিন্তু থেমে নেই, দুরন্ত গতিতে ছুটে চলেছে। ড্রাইভার স্টিয়ারিং ছেড়ে পেছন ফিরে ওকেই দেখে যাচ্ছে। যেমন হঠাৎ শুরু হয়েছিল, তেমনি হঠাৎ হাসি থেমে গেল। তারপর শুরু হলো এক টানা মন্ত্র উচ্চারণের মতো সমবেত কণ্ঠে এক ঘেয়ে সুর, যেন কাউকে বলি দেবার বা উৎসর্গ করার আগে মন্ত্রপাঠ করছে। সুখেন্দুর মেরুদণ্ড বেয়ে বরফ কলা জলের স্রোত নেমে এলো। কেঁপে উঠল ওর সর্বাঙ্গ। কন্ডাক্টর উঠে দাঁড়িয়ে ওর দিকে হাত বাড়ালো। টিকিট কাটবার সময় যেমন হাত বাড়ায় ঠিক তেমন, কিন্তু হাতটা একটা কঙ্কালের, যেন কলার দিকে এগিয়ে আসছে। দরজার পাশের সিটেই বসেছিল সুখেন্দু। এক ঝটকায় দরজাটা খুলে ও ছাপ মারল বাইরে। একটুর জন্য গভীর খাদে গড়িয়ে পড়ল না। একটা পুনো ঝোপেই ওকে বাঁচিয়ে নিল, আর বাঁচালো নরম তুষারের বিছানা। অনেকক্ষণ ধরে ঝুরঝুর করে পড়েছিল। পরের মুহূর্তেও শুনতে পেল বাসটা সশব্দে আছড়ে পড়ল গভীর খাদে। সঙ্গে সঙ্গে ওকে ওর যখন জ্ঞান হলো, ও একটা হাসপাতালে শুয়ে আছে। মাথায় ব্যান্ডেজ, হাতে পায়েও ব্যান্ডেজ। ও নাকি পথের পাশে একটা খাদের ধারে মরার মতো পড়েছিল। একদল পাহাড়ি ওই পথ দিয়ে যাচ্ছিল। তারাই একটা খাটিয়ায় ওকে চাপিয়ে কয়েক মাইল দূরে এই হাসপাতালে নিয়ে গেছে। জ্বরে গা পুড়ে যাচ্ছে ওর। ডাক্তারের প্রশ্নের জবাবে ও সমস্ত ঘটনা খুলে বলল। বাসটা যে খাদে পড়ে আছে সেটা জানাতেও ভুলল না। ওর কথা শুনে ডাক্তাররা ভাবলেন বোধহয় মাথায় চোট পেয়ে ও ভুল বকছে, কিন্তু ওই হাসপাতালের একজন পাহাড়ি কর্মী তাদের অবাক করে দিয়ে বলল, বাবুজি মিথ্যে কথা বলেননি। বেশ কয়েক বছর আগে একটা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওখানে খাদে পড়ছিল। ড্রাইভার, কন্ডাক্টর আর বাসে যে কজন যাত্রী ছিল সবাই মারা গিয়েছিল। চুরমার হয়ে গিয়েছিল বাস। ড্রাইভারের দোষেই ওই দুর্ঘটনা ঘটেছিল বলে মনে করেছিল পুলিশ। তারপর থেকে কখনো কখনো যে তারিখে এবং যে সময় ওই দুর্ঘটনা ঘটেছিল সেই তারিখে এবং সেই সময় ওই ভুতুড়ে বাসকে দেখা যায়। স্থানীয় লোক ঘটনা জানে, তাই তারা ওই বাসের ধারে কাছেও ঘেঁষে না। বাবুজি জানতেন না বলেই ওই বাসে চলেছিলেন। নতুন মানুষ বাসের জন্য যখন অপেক্ষা করে তখনই ওটাকে দেখা যায়। কিন্তু আমি যে বাসটা খাদে পড়ার শব্দ শুনলাম, তাই পরে বাবুজি, ঠিক যেমনটি পড়েছিল সেই রাত। কিন্তু দিনের বেলায় ওখানে কোনো বাসকে পড়ে থাকতে দেখবেন না। আর অন্য বাসটা খোঁজ নিয়ে দেখুন, ওটা ঠিক সময়ে ওই মোড়েই এসেছিল। ভুতুড়ে বাস আগে আর আসলটা পরে, 15 মিনিটের তফাতে। খুব বেঁচে গেছেন বাপুজি। আপনার মতো বাইরের লোককেও ওরা বাসে তোলে, বোধহয় ওদের তল ভারী করতে চায়। এই অঞ্চলে সবাই জানে ভূতের বাসের কথা।
ডাক বাংলোর চৌকিদারের উচিত ছিল আপনাকে। সুখেন্দুর মনে পড়ল ডাক বাংলো থেকে বেরোবার সময় চৌকিদার বলেছিল, সাবধানে যাবেন বাপু, দেখে শুনে গাড়িতে চড়বেন। তারপর কি বলতে গিয়ে যেন থেমে গিয়েছিল। সমস্ত ঘটনা মনে করে দিনের আলোতেও সারা গায়ে কাঁটা দিয়ে উঠল তা। সত্যিই ভগবানই ওকে বাঁচিয়েছে।